নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আগেও আপনাদের জানিয়েছি একটা নতুন উদ্যোগ নিয়েছি। একটি করে গল্প পড়ব আর একটি করে গল্প বলবো। গল্প পড়ব তাদের জন্য যারা গল্প পড়তে ভালোবাসেন কিন্তু সময় বা হাতের কাছে বইটা না থাকার জন্য গল্পটা পড়তে পারছেন না, তাদের জন্য। আর গল্প অনেকে পড়তে ভালোবাসেন না বা সেরকম সময়ও পাওয়া যায় না, কিন্তু গল্প শুনতে খুব ভালোবাসেন। আমি গল্প বলবো মূলত তাদের জন্য। তাছাড়া অনেক গল্প হয় যেগুলো একটু আকৃতিতে বড়, সেগুলো পড়লে অনেকটা সময় লাগবে, অতটা গল্প শোনার মতো সময়ও থাকে না অনেকের। তাই সংক্ষেপে গল্পটা শোনানোর জন্যই আমি গল্প শোনাবো একটি করে। আজ আমি শোনাবো নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি খুব সুন্দর গল্প, দ্বিচারিণী। সেই সময় অর্থাৎ পুরনো আমলের কলকাতার গল্প এটি। সেই সময়ের ছবি যেমন পাবো, সেই সময়ের গল্পটিও পাবো। তবে সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার, গল্পটা কিন্তু শুধু সেই সময়ের নয়, তখনকার দিনে লেখা হয়ে আজকের এই অতি অত্যাধুনিক যুগেরও গল্প হয়ে গেছে। গল্পটি দ্বিচারিণী। গল্পের শুরুতেই আমরা দেখি মমতা একজন গৃহবধূ। সে একটি ভাড়াটে বাড়িতে থাকে। সেখানে থাকে সে নিজে, তার বর এবং তার দেওর আর তার খুব ছোট্ট একটি ছেলে। সেই ছেলেকে কোলে নিয়ে গুনগুন করে সে ঘুম পাড়াচ্ছিল, আর অল্প অল্প করে যেমন মায়েরা ঘুম পাড়ানি গান গায় সে তেমনি করে গান শোনাচ্ছিল। এই সময় তার বাড়ির দরজার সামনে একটি মেয়ে আসে, 25-26 বছরের একটি মেয়ে ঠিক নয়, একজন গৃহবধূ। পরনে পড়েছে একটা নীল রঙের ছোট্ট খাটো শাড়ি, যাকে বলে। আঁচল দিয়ে মাথার সবটুকু ঢাকা নেই, কিন্তু সিঁথিতে সিঁদুর আছে, কপালে আছে একটি সিঁদুরের টিপ, হাতে দুটো শাখা দুটো বেশ মোটা, আর দুগাছা করে কাচের চুড়ি। দেখলে তাকে বোঝা যায় যে সে খুব একটা ভদ্র ঘরের বউ নয়। গায়ের রং ময়লা, একটু রোগা, কিন্তু মুখের মধ্যে একটা বেশ লক্ষ্মীশ্রী আছে, গড়নটাও বেশ মিষ্টি। তো সে মমতাকে দেখে একটুখানি থমকালো, দিয়ে বলল যে, দেখুন, এটি কি 33 নম্বর বাড়ি? তার দিকে একবার তাকালো মমতা, তাকে বলল, হ্যাঁ, এটি 33 নম্বর। তারপর বলল যে, আচ্ছা, এই বাড়ির কর্তার নাম কি নীরদবরণ মুখুজ্জে? তখন মমতা বললেন, হ্যাঁ, নীরদবরণ মুখুজ্জে। কিন্তু তাকে কি দরকার আপনার? মমতার একটু সন্দেহ হলো। তখন বউটি তার এই সন্দেহটা বুঝতে পেরে ঠোঁট টিপে একটু হাসলো, দিয়ে বলল, আসলে একটা চিঠি দেবো আমি। মমতা বলল যে, কে পাঠিয়েছে তাকে চিঠি? তখন বলল যে, তাকে নয়, আসলে তার পরিবার। আমার ধারণা এবং বিশ্বাস যে আপনি তার পরিবার। তো মমতা হেসে বললেন, কি করে বুঝলে? না, আমি বুঝেছি, আপনার বর্ণনা যা পেয়েছিলাম আর আপনাকে দেখে আমি চিনতে পেরেছি। তো এটা আপনার জন্যই পাঠানো চিঠি। তখন মমতা একটু হাসলেন, হেসে বলল যে, দেখি কে চিঠি দিয়েছে। তো চিঠিটি সে খুলে পড়ল। বেশ পড়তে পড়তে তার মুখের মধ্যে আবার হাসির ঝিলিক খেলে গেল। চিঠিটি দিয়েছে তার বন্ধু অসীমা। অসীমা এই পাশেই থাকে, এমন কিছু দূরে নয়, কিন্তু অসীমার সাথে যে রোজ তার দেখা হয় তেমনটাও নয়। কয়েকদিন আগে, সে প্রায় সপ্তাহখানেক আগে, তারা ওই রূপশ্রী সিনেমাতে গিয়েছিল সিনেমা দেখতে মমতা। সেদিন অসীমাও এসেছিল। আর তখন মমতা তাকে বলেছিল যে, অসীমা, আমার বাচ্চা নিয়ে কাজের খুব অসুবিধে হচ্ছে, আমি একটা মেয়ে, বিশ্বস্ত একজন কাজের মেয়ে খুঁজছি, যদি তুই পাস তাহলে আমাকে একটু দিস। তো অসীমা সেই কাজের মেয়ের খোঁজ নিয়ে কাজের মেয়ে সহ চিঠি লিখে ওকে পাঠিয়েছে। তো চিঠিতে লিখেছে যে, মেয়েটিকে আমি পাঠালাম, অর্থাৎ মমতার সামনে এতক্ষণ যে 25-26 বছরের বউটি দাঁড়িয়েছিল, বলল, এই মেয়েটি আমার কাছে কাজ করে, ওর নাম তরঙ্গ, ও খুব ভালো কাজ করে, খুব ভদ্র, আর খুব বেশ বাড়িতে ওকে রাখার উপযুক্ত। আর একটা বাড়িতে কাজ করে ওর পোষাচ্ছে না, ওর একটু টাকার দরকার, ও আরেকটা বাড়ি খুঁজছে। আর তুইও তো আমাকে একটা কাজের মেয়ে খুঁজে দিতে বলেছিলিস, তো আমার একে খুব ভালো লেগেছে, তুই যদি রাখতে চাস একে রাখতে পারিস। তো সেটা শুনে
মমতা খুব খুশি হলো এবং ওকে একটা বারান্দার কোণায় একটা ছোট্ট মাদুর পেতে বসতে দিয়ে বলল যে তুমি বসো। তরঙ্গ খুব আড়ষ্ট হয়ে গেল, বলল যে আমাদের জন্য আবার মাদুর কেন, আমি মাটিতেই বসবো। মমতা বলল না না ঠিক আছে, তুমি বসো, মাদুরেই বসো। তোমার বাড়ি কোথায়? তখন বলল আমি রিফিউজি ক্যাম্পে থাকি, তবে আমি সব সময়ই থাকি না, আগে আমি গ্রামে থাকতাম আসলে, কিন্তু ওখানে আমার বর থাকতো, তো ওখানে আমার সমস্যা হচ্ছিল, তাই আমি রিফিউজি ক্যাম্পে এসেছি। বলল কি সমস্যা হচ্ছিল? তখন মমতা তার নিজের জীবনের ইতিহাসটা সংক্ষেপে বলল যে ফরিদপুর জেলায় খড়িশার গ্রামে আমার বাড়ি, আমরা যাতে তাঁতি, কিন্তু আমি কখনো তাঁত বুনতে দেখিনি। আমার বাবার একটা বেনের দোকান ছিল, আর গ্রামে আমার স্বামী হাটে বাজারে ঘুরে ঘুরে গামছা ফিরি করত, কিন্তু এত শরীর খারাপ হয়ে গেল যে হঠাৎ করে মাথায় যে মোট করে গামছাটা বইবে সেই ক্ষমতাটাও তার থাকলো না। তখন আমাদের সংসার আর চলে না, এরকম একটা পরিস্থিতি। তো গ্রামের কয়েকজন বলল যে শহরে কিছু রিফিউজি ক্যাম্প আছে যেখানে সরকার তোমাদের খরচ খরচা নেবে, তুমি বরং সেখানে চলে যাও। আর এখন তো বিছানায় শুয়ে শুয়ে আমার বরের, মানে তার বরের নাম ছিল কুঞ্জ দাস, বরের তো হাঁপানি হয়ে গেছে, অম্বলের দোষ আছে, ফলে বর আর এখন কিছুই করতে পারে না। যদিও রিফিউজি ক্যাম্প থেকে রেশন দেয়, অল্প স্বল্প বাজার খরচ দেয়, কিন্তু তাতে পুরো খরচটা ওঠে না। আর বিশেষত আমার বরের যেহেতু হাঁপানি আছে, অসুখ আছে, তাকে ফল, একটু ডিম, আবার একটু ওষুধ এসব খাওয়াতে হয়। তাই যখন আমি রিফিউজি ক্যাম্পের কথা প্রথম জানলাম, রিফিউজি ক্যাম্পে চলে এসেছিলাম, কিন্তু রিফিউজি ক্যাম্পের এই সুযোগ সুবিধাটা পাওয়া সত্ত্বেও আমার সংসারটা চলছে না, তাই আমি আমার বরকে রাজি করিয়েছি। আমি এখন বাড়িতে কাজ করতে বেরিয়েছি। আমার বর ভালো হলে, বরকে বলেছি তুমি ভালো হলে আমি অন্যের বাড়ি কাজ করা ছেড়ে দেব। দিদি আমি কি খারাপ করেছি বৌদি? তখন মমতা বলল না না, তা কেন, তুমি তোমার স্বামীকে সুস্থ করার জন্য কাজ করেছো, ভালোই হয়েছে, তুমি তাহলে কাল থেকে এসো। তরঙ্গ পরদিন থেকে আসবে, কথা টথা হলো, তারপর জিজ্ঞেস করলো বেরোনোর সময়, আচ্ছা আমি কি ওই বৌদিদির, মানে তার যে বন্ধু অসীমা, ওই বৌদিদির কাজ আগে করবো না তোমার কাজ আগে? তখন মমতা বলল না, তুমি ওর কাজ আগে করো, যেহেতু তুমি ওর বাড়ি কাজ করো, ওর কাজ সেরে আমার কাছে এসো, তোমার সময় সুবিধা মতো এসো, আমার কোনো তাড়া নেই। তো চলে গেল তরঙ্গ দুবাড়িতেই কাজ শুরু করলো। কাজ শুরু করার পরে সে দেখলো যে দুটো বাড়ির মালকিনি খুব ভালো, তাকে সবাই খুব ভালোবাসে। ওই বাড়ির বউ ঠাকুরনও যেমন ভালোবাসে, এই বাড়ির বউ ঠাকুরনও তাকে তেমনি ভালোবাসে। তো তরঙ্গ আসে, অসীমার গল্প বলে যে ওরা অসীমারা থাকে, অসীমা, তার বর সুধাংশু, তার এবং একটা ওই বর যে সুধাংশুর এক পিস্তত বোন ইলা, সে কলেজে পড়ে থাকে। কিন্তু তরঙ্গ তারও খুব সুখ্যাতি করে, বলে জানো তো বৌদি, ওরা সবাই খুব ভালো, এমনকি ইলা দিদি যে কলেজে যায় তার সেরকম কোনো অহংকার নেই, সেও আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে। আর এদের বাড়িতে থাকে তো আমরা আগেই বলেছি নীরদ, তার বর, মমতার বর, আর তার দেওর নির্মল। মোটের উপর দুটো বাড়িতেই কাজ খুব ভালো করছে সে। শুধু তাদের যে অসীমা বা মমতাই যে খুশি তাই নয়, তাদের বরেরাও খুব খুশি। এমনকি মমতার যে ছোট ছেলেটা ছিল তাকেও পর্যন্ত এত যত্ন করে ভুলিয়ে রাখতো যে সেও ভুলে গিয়েছিল, মানে সেও তরঙ্গকে খুব পছন্দ করত। আর তরঙ্গকে ওরা দুজন বউ এত ভালোবাসতো যে সে তার লিস্টের ছিল জল তোলা, বাসন মাজা, কয়লা ভাঙা, উনুন ধরানো, কিন্তু এর বাইরেও সে টুকিটাকি কাজগুলো যেচে নিত। ঘর পরিষ্কার করে দিত, কোথায় কার টুকটাক ছেঁড়া কাপড় জামা আছে সেটা সেলাই করে দিত, পান সেজে দিত, মাছ কুটে দিত, যেগুলো তার কাজের মধ্যে নয় সেগুলোও সে করে দিত। তো একদিন তরঙ্গ অসীমার বাড়ি গেল, একটা সুন্দর ব্লাউজ পরে গেল, দিয়ে অসীমা বলল কি রে ব্লাউজটা? বলল যে দেখো না, ওই বাড়ির বৌদিদি আমাকে এই ব্লাউজটা দিয়েছে, মনটা খুব ভালো। অসীমা দেখলো সত্যি খুব সুন্দর একটা কাজ করা এমব্রয়ডারির একটা নতুন মেরুন রঙের ব্লাউজ দিয়েছে। অসীমা মনে মনে ভাবলো যে মমতার মনটা সত্যি ভালো, না হলে এত সুন্দর দেয়। তো সেই ব্লাউজটা দেখে ইলা আর অসীমা কিছুক্ষণ মুখ চাওয়াচাই করলো, এবং তারা যেন মানে কিছু যেন একটা ইঙ্গিত হলো, মনে হলো চোখে চোখে, কিন্তু তরঙ্গ এসবের কিছু বুঝতে পারলো না। তার ঠিক পরের দিন অসীমা নিজের একটা মেরুন রঙের
চওড়া পাড়ের খুব ভালো একটা তাঁতের শাড়ি, পুরনো কিন্তু বেশ সুন্দর আছে তাঁতের শাড়িটা, তরঙ্গকে দিল। তরঙ্গ বলল, এ কি বৌদি, এত সুন্দর শাড়িটা তুমি কেন দিচ্ছ আমায়? তখন বললো যে তুই নে না, নিবি নাই বা কেন, অত ভালো একটা ব্লাউজ পরেছিস, তার সাথে ছেঁড়া ছোট শাড়ি, এটা পরে তোকে আর মানায় না, ময়লা হয়ে গেছে, আর বেরোস না, তুই আমার এই শাড়িটা পরে কাজে আসিস। তখন কিছুতেই তরঙ্গ নেবে না, তার খুব লজ্জা করতে শুরু করলো, কিন্তু অসীমা কিছুতেই শুনলো না, তাকে জোর করে দিল, বললো যদি না নিস তাহলে আমি খুব রাগ করব, আর তুই নিবি নাই বা কেন, তোকে তো আমি দিচ্ছি। তরঙ্গ সেটা পরের দিন পরে এলো না, সে নিয়েছে জোর করায়, কিন্তু পরলো না। তখন অসীমা বাড়িতে যখন এলো, অসীমা বললো, কি রে তরঙ্গ, তুই শাড়িটা পরলি না, তোকে যেটা দিলাম? দিয়ে বললো, না, অত ভালো শাড়ি আমি তো কখনো চোখেই দেখিনি, আর শাড়িটা আমি তুলে রেখেছি ভাঁজ করে, আমি যখন বাইরে কোথাও যাওয়া আসা করব তখন আমি শাড়িটা পরবো। তখন ইলা বলল, তা কেন, তুমি শাড়িটা পরো, তুমি পরো, তোমাকে না হয় আমি আরেকটা শাড়ি দেবো, আমি তো কলেজে যাই, আমার একটা শাড়ি তোমায় আমি পরে একটা ভালো শাড়ি দেবো। তখন বাধ্য সে সেটা পরলো। পরে যখন মমতার বাড়ি এলো, মমতা বলল, বাহ, শাড়িখানা তো বেশ সুন্দর, তুমি কি নতুন শাড়ি কিনলে? তখন বলল, না, আমাকে জানো ওই বাড়ির বৌদিদি দিয়েছে, তোমার বন্ধু, আর আমি কিছুতেই নেব না, আমার খুব লজ্জা করছিল, মাত্র 2 মাস কাজ করেছি, এর মধ্যে এত সুন্দর একটা নতুন কাপড় কে দেয় বলো? তখন মমতা ভালো করে শাড়িটা হাত টাত ঘষে, সে যেভাবে তার কাপড়ের মেটেরিয়ালস বা ফ্যাব্রিক চেক করে সেভাবে চেক টেক করে বলল, শাড়িটা একটু সাবধানে পরো তরঙ্গ, শাড়িটা দেখে মনে হয় একদম পচে গেছে, 2টোর বেশি কাজ নেবে না, তুমি একটু সাবধান করে পরো। বলল যে ঠিক আছে, তুমি এটা পরো, তোমার ছিঁড়ে গেলে ছিঁড়ে যাবে, আমি তোমাকে কদিন পরে একটা ভালো শাড়ি দেবো, আর বেশ শক্তপোক্ত নতুন শাড়ি, সেটা তুমি অনেক দিন পরতে পারবে। তখন তরঙ্গ বলল, না না, আমার আর শাড়ির দরকার নেই, দিদিমণিও তো আমায় দেবে বলেছেন, এত শাড়ি দিয়ে আমি কি করব বলো? তখন মমতা গম্ভীর হয়ে বলল, ঠিক আছে। দিয়ে তারপর 4-5 দিন গেছে, হঠাৎ মমতা একদিন বলল, তরঙ্গ, তুমি আজ একবার আমার সঙ্গে বেরোবে, 2টো নাগাদ আসতে পারবে? তখন তরঙ্গ বলল, 2টো নাগাদ কি করে আসবো বৌদি, আমাকে তো ও বাড়ি যেতে হবে, তোমার বাড়িরও কাজ আছে, ও বাড়িরও বাসন মাজা আছে, ঘর মোছা, জল তোলা, এইসব কয়লা ভাঙা আছে। তখন বললো যে ঠিক আছে, তুমি আমার নাম করে বলবে, একটা দিন ছুটি দেবে তোমাকে একবেলার জন্য, তা দেবে না? তোমারও তো শখ আহ্লাদ আছে, তাহলে তুমি কি ছুটি নেবে না? তরঙ্গ বললো, আমি তো এরকম নিই না, কামাই করি না, আর আমাকে যে এত ভালোবাসে যারা, তাদের আমি শরীর খারাপের দোহাই দিয়ে মিথ্যে কথা বলতেও পারবো না। তখন বললো যে ঠিক, তুমি আমার কথাই বলো, বললে ওরা ছেড়ে দেবে। কিন্তু তখন তরঙ্গ বললো, কিন্তু যাবো কোথায় বৌদি, তুমি কেন আমায় ডাকছো? তখন বলছে যে যাবো, একটু কাজ আছে। তারপরে বললো, আরে সিনেমা দেখতে যাব, তুমি সিনেমা দেখেছো কখনো? তরঙ্গ বলল, না। বলল, খুব ভালো জানো, আর ঘরের ভেতরে পর্দার মধ্যে ছবি দেখা যায়, আবার সব থেকে মজার কথা, ছবিগুলোই কথা বলে, তুমি যাবে, খোকনকে নিয়ে যাবে, আর আমি যাব, আমরা দুজনে মিলে সিনেমায় যাব। তো তরঙ্গ গিয়ে অসীমাকে বলল যে আমাকে একটু ছুটি দিতে হবে, বৌদি একটু ডেকেছে, এই ব্যাপার। তখন অসীমা না করতে পারলো না, মনের মধ্যে অতটা ইচ্ছে নেই, কাজগুলো তাকে করতে হবে, কিন্তু যেহেতু তার বন্ধু মমতা বলেছে, তাই সে না করলো না, বলে আচ্ছা ঠিক আছে যাস, যে বলে গেল। তারপর যখন সিনেমা দেখে ফিরে এলো, তখনও বেলা ছিল, তো তরঙ্গ হাঁপাতে হাঁপাতে অসীমার বাড়ি গেল, সন্ধে হয়ে আসছে, কিন্তু বলল যে তখন গিয়ে দেখলো অসীমা কয়লা ভাঙছে, তখন তার হাত থেকে কয়লা ভাঙাটা কেড়ে নিয়ে বলল, তুমি কেন কয়লা ভাঙছো বৌদি, তুমি সরো, আমি ভেঙে দেবো, আর আমি তো একটুখানি এগিয়েই রেখে গিয়েছিলাম। তখন অসীমা বলল, তুই যে এলি, তুই যে আসবি না বলেছিলিস? বললো, গেছিলাম, কিন্তু দেখলাম সময় আছে, তা তুমি কষ্ট করবে, আমি তাই একটু হাতে হাতে কাজটা এগিয়ে দেবো বলে এলাম। বলে, জানো বৌদি, সিনেমা কখনো দেখিনি, এই কেমন ভালো লাগছিল, এই যে দিদিমণির মতন একটা মেয়ে, আর সে অবিবাহিত, আর একটা ছেলে, মানে সে তরঙ্গ লজ্জা পাচ্ছে বলতে, তাদের একটা প্রেমের ছবি সে দেখেছে। তারপর বলতে বলতে বলল যে জানো, দিদিমণির সঙ্গে ও বাড়ির ছোট দাদাবাবু, মানে নীরদের ভাইয়ের কথা বলছে, নির্মলের কথা, সাথেও এভাবেই মানাবে। তখন ইলা লজ্জা পেল, আর অসীমা ভাবলো মনে মনে, তার চিঠি একটা লিখলেই হয় ওর মাকে, ইলার মাকে, যে নির্মল তো ভালো চাকরি করে, তাহলে একটা সম্পর্ক বানালেও হয়। তো যাই হোক, এরকম হলো। তা
তরঙ্গ বকবক করে আরও কত কি বলে গেল, যে এরকম সুন্দর আমি এরকম দেখিনি, বৌদিকে মানিয়েছিল, দারুণ সুন্দর সেজেছিল, আমাকেও জানো কি সুন্দর করে সাজিয়েছিল, তারপর আবার সিনেমার মাঝে শরবত নিয়েছিল, এত সুন্দর শরবত আমি জীবনে কখনো খাইনি, আমার মুখে লেগে আছে, কি সুন্দর সব মশলা দেওয়া, কি স্বাদ সেই সব, বৌদির মতো মানুষ আর হয় না। এরকম করে যখন বারবার বারবার করে ও বলছে, অসীমা শুনলো কিন্তু কোনো মন্তব্য করলো না। তারপর কাজটা শেষ করে সন্ধে হয়ে গেছে, তো ও বাড়ি যাচ্ছে, সেই সময় মানদা আর ক্ষান্তমণির সঙ্গে দেখা হলো। মানদা আর ক্ষান্তমণি তারাও কাজ টাজ করে, এবং এদের মধ্যে মানদাই কিন্তু তাকে এ বাড়ির কাজটা খুঁজে দিয়েছিল। তো মানদা বলল, কি রে, আগে তো তাড়াতাড়ি চলে যেতিস, এখন এত দেরি করে ফিরছিস, তোকে মনে হচ্ছে খাটিয়ে খাটিয়ে মেরে দিচ্ছে। তখন তরঙ্গ বলল, না, আমাকে ওরা দুবারই খুব ভালোবাসে, আমাকে কেউ খাটায় না, আমি যা করি নিজের খুশিতে করি। তখন ক্ষান্তর মুখটা খুব মানে সেই দাঁতগুলো কালো হয়ে গেছে দোক্তা খেয়ে খেয়ে, দিয়ে বলল, এরকম করে করিস না, একটু কৌশল নিবি, মাঝে মাঝে শরীর খারাপের নাম করে একটু ছুটি ছাটা নিবি, নালে দেখবি যে খেটে খেটে মরেই যাচ্ছিস, মুখে মুখে মানে রক্ত উঠে তুই মরেই যাবি, এরকম করে ওকে বললো। তরঙ্গ ভাবলো যে ওরা আমাকে বলছে বলুক, আমি ওদের কোনো কথায় কান দেবও না, কারণ ওরা আমাকে কতখানি ভালোবাসে সেটা কেবলমাত্র আমি জানি, আর যাই বলুক না কেন আমি এটা করব না। তারপর সে জানে যে তাকে দেয়, এমনকি তার বরের জন্য ফল টল বা ভালো মন্দ যাই কিছু হোক দুবাড়ি থেকেই পাঠায়, তার বর বিছানা সজ্জা বলে, এত কে করবে। আর তাছাড়া তার গুণে কুঞ্জ খুব মুগ্ধ, তার বর, সে যে বর তার বউ কাজে যাচ্ছে, কিন্তু এমন লক্ষ্মী বউ সত্যি আর হয় না, কাজে যাচ্ছে কিন্তু তার নামে কোনো রকমের কোনো কথা নেই। অনেক তো এই রিফিউজি ক্যাম্পের অনেকেই কাজ করতে যায়, তাদের নামে কেউ চোর অপবাদ দেয়, বাড়ির মালিকরা আসে, কিন্তু তার বউয়ের সম্পর্কে, তরঙ্গের সম্পর্কে এসব একটাও কথা নেই, বরং তরঙ্গ তাকে রুটি, মাখন, বেদানা, কমলা লেবু এসব নিয়মিত দেয়, সে একটু একটু করে সুস্থ হচ্ছে। হ্যাঁ, তখন কুঞ্জ খুব খুশি হলো। আর ওখানে যতজন কাজ করে রিফিউজি ক্যাম্পে সবাই বলে যে, তরঙ্গ রে, তোর কাজের মনিভাগ্য খুব ভালো। তো সিনেমা যেদিন গেছিল তারপর দিন উঠে তরঙ্গ অসীমাদের বাসায় কাজ করতে এলো, খুব ভোরে ভোরে এলো, যতটা ভোরে আসে তার থেকে একটু বেশি ভোরে এলো। তার যা যা কাজ, জল তুললো, বাসন মাজলো, ঘর ঝাড় দিল, উনুন ধরিয়ে দিল, তারপর বললো, আমি এবার আসছি বৌদি। অসীমা বললো, সে কি রে, আসবি বললে কি হবে, এখন তো 7টাও বাজেনি, এখনই চলে গেলে হয়, সুবিধে অসুবিধে তো সবার দেখতেই হবে তরঙ্গ। আজকে তোর দাদাবাবু দুজন বন্ধুকে ডেকেছে খেতে, আর বড় মাছ এনেছে, আমি কাল কয়লা ভেঙেছি, আমার হাতে ফোসকা পড়েছে, আমি মাছ করতে পারবো না, তুই আমার মাছটা কেটে দিয়ে যা। তো অসীমার বর সুধাংশু তখন গালে সাবানের ফেনা মেখে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছিল। তখন বললো, হ্যাঁ তরঙ্গ, তুমি কুটে দিয়ে যাও, এত বড় পোনা মাছ তোমার বৌদি কখনো পারে না, আর তুমি ভালো মাছ কাটো, সেদিন চিতল মাছ এনেছিলাম, তুমি যে কেটেছিলে সেটা দেখেই আমি বুঝেছি। আর জানো তো, মাছ কাটার ওপরেও নির্ভর করে সে মাছের স্বাদ কেমন হবে, তোমার বৌদি এত পারে না। তরঙ্গ, তোমার হাতের মাছ কাটা ভারী সুন্দর। তরঙ্গ আর না করতে পারে না, মাছ কাটলো। তারপর সুধাংশু বলল, একটু নুন, হলুদ, লঙ্কা আর কটা মশলা মাছটার সঙ্গে একটু মেখে দাও। এরকম করতে করতে ঘন্টাখানেকের বেশি দেরিও হয়ে গেল। দেরি হয়ে তারপর ও যখন মমতার বাড়ি গেল তখন 7:30 পেরিয়ে গেছে। 7:30 যে পেরিয়ে গেছে, মমতা প্রচণ্ড রাগ করলো, বলল, তরঙ্গ তুমি এত দেরি করে এলে কি করে হবে বলো, তুমি তো জানো আমার এখানে আরও ভাড়াটিয়েরা থাকে, সময়ের টাইম কলে জল আসে, জল তুলতে পারবো না, আর আমি তোমাকে তুমি আসার আগে যদি আমাকে সেই জল তুলে তুলে মরতে হলো তাহলে